রাজনৈতিক দলগুলো ছাত্রদের প্রতিনিধি নিয়ে রাজনীতি একটি কাউন্সিল থাকলে সেখানে একটা সচেতনতা তৈরি হতে পারে, একটা মতৈক্য আসতে পারে, সরকারের জন্য কাজ করতে অনেক সুবিধা হতে পারে, কিন্তু সেটিও ধীর গতি অনেকটা তিনি বলছেন। আমি যদি সরাসরি আপনার কাছে জানতে চাই যে আওয়ামী লীগের নিষিদ্ধ করা বা আওয়ামী লীগের বিচার করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো একমত হতে পারছে না কেন? অ্যাকচুয়ালি ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি তো এটা বর্তমান যে বৃহত্তর দল তারাই তো চায় না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, এবং এটা তো সবার সামনে তাদের ভারপ্রাপ্ত মহাসচিব তো বলে ফেলছেন যে আমরা এটার পক্ষে না, কোনো দল নিষিদ্ধ হোক সেটা তারা চায় না। এখন আমরা ওনারা বলতেই পারেন, ওনারা চিন্তা করতেছেন যে হয়তো বা এটা আমার ব্যক্তিগত ধারণা যে ওনারা নিষিদ্ধ করতে গেলে এই প্রথম ইয়েতে আমি যেটা বললাম যে আওয়ামী লীগ খুব শক্তিশালী একটা দল ছিল, বা একটা এটা তো আমরা যাই বলি না কেন মুখে দল হিসাবে হয়তো তাকে ব্যান করতে পারি, বা যেসব লোকগুলি অন্যায় করে গেছে এই অন্যায়গুলির সাথে যুক্ত ছিল তাদের বিচার করতে পারি, কিন্তু দেশের বৃহত্তর একটা সংখ্যা তো তার আওয়ামী লীগের ভক্ত আছে, হয়তো এই চিন্তা ভাবনার থেকেই হয়তো বলতেছেন, কিন্তু বাস্তবতা কিন্তু অন্যরকম চিত্র বর্তমান। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কারণ বিগত 2 মাসের যে তাণ্ডব ঘটাইছেন জুলাই আগস্টে, এটা অনেক সচেতন আওয়ামী লীগরাও কিন্তু এখন আর বলে না যে আমরা আওয়ামী লীগ করি, এটা কিন্তু বাস্তবতা। তো আজকেও কিন্তু আমি এই মায়ের ডাকের ছেলেদের মুখে শুনতে পারলাম যে যারা আওয়ামী লীগের পক্ষ নিয়ে আসবে তাদেরও বিচার করা হবে, কথাটা তো বাস্তব। যে এই মুহূর্তে আপনি শহীদের রক্ত এখনও রাজপথ থেকে শুকায় নেই, আপনি এখনই আওয়ামী লীগকে আইসা আবার পুনর্বাসন করতে চাচ্ছেন, এইটা তো এই জন্য তো এই দেশে এতগুলি মানুষের জীবন যায়নি, যেটা সাকিব ভাই বললেন যে 2000-এর উপরে এই শহীদ হয়েছে। আর যারা পঙ্গুত্ব করছে অনেকেই এখন বলে যে আমরা মারা গেলেই ভালো হইতো এই সময়, কারো 2টা চোখ নাই, কারো হাত নাই, কারো পা নাই। তাহলে এই এত বড় একটা রক্তক্ষয়ী সংঘর্ষের পর যদি 6 মাস না যেতে আমরা চিন্তা করি যে আবার সেই স্বৈর শাসককে নিয়ে আমরা নির্বাচন করব, তাহলে আমি মনে করি এই জাতির জন্য খুবই দুর্ভাগ্য আমাদের। সেই একই প্রক্রিয়া বা বিচার প্রক্রিয়া যেটা নিয়ে আপনি এর আগে বলছিলেন যে ডিবি অফিসে আমরা অন্য দেশের কোনো একটা অফিস না দেখতে চাই, গোয়েন্দা সংস্থাগুলো যেন ওইভাবে পরিচালিত না হয়। আপনি কি মনে করেন যে এই যে গত 15 বছরের গুম খুন নানা অভিযোগ, মায়ের ডাকের যে অভিযোগ বিশেষ করে, এগুলো কি বিশেষ কোনো গোষ্ঠী, বিশেষ কোনো দেশের কোনো প্রভাব ছিল কিনা? এই পুরো আমরা যারা খুব ভাষা যেগুলি আমরা খবর পাই, এই পুরো প্রক্রিয়াটার সাথেই একটা দেশ থেকে পরিচালনা হতো। এবং আজকে আমি একটা দেখলাম ওই নাটোরের এমপি সাহেব বললেন যে একটা রাষ্ট্রের মেরুদণ্ড হলো শিক্ষাই জাতি, আমরা ছোটোকালে কী পড়েছি, শিক্ষাই জাতির মেরুদণ্ড। প্রথমে তো আমাদের মেরুদণ্ডটা ভাঙার জন্য আমাদের খিচুড়ি শিক্ষা, ওই ক্লাসে যেতে হবে না, 5 পর্যন্ত অটো পাস করে দিবে, মানে প্রথমেই কিন্তু এই বলিটা শুরু করছিলেন শিক্ষা দিয়ে। তারপর শুরু হলে এই গুম খুন, এই গুম খুন কিন্তু শুধু এইটা না, এইটা আপনি দেখবেন যে ভারতবর্ষের কিন্তু এই গুম খুনের প্রচলনটা আছে, যার ফলে ওই আদর্শ থেকেই কিন্তু এই আদর্শটা তৈরি। আমি মনে করি যে এইটা আর হয়তো হবে না, গুম খুন আর হবে না, এত বড় দুঃসাহস আর প্রশাসনিকভাবে হবে না। কিন্তু এই যে ঘুষের, যেটা সাকিব ভাই বললেন যে ঘুষ লেনদেন, আমি একটু স্পষ্টভাবেই বলি, এটা কিন্তু এখন হয়তো আগের মতো ব্যাপক আকারে নাই, কিন্তু এটা কিন্তু অনেক এখন বেড়ে গেছে। যেটা আগে 1000 টাকা দা করা যেত, এটা এখন 1 লাখ টাকা লাগছে। চাঁদাবাজির কথাও বলছে যে অনেক দ্বিগুণ হয়ে গিয়েছে, এটা বেড়ে গেছে। এবং আপনি দেখেন, খবর নিয়ে দেখবেন 500-700 লোকের নাম জড়ানো হচ্ছে, তারপরে আস্তে আস্তে কমে এটা 50-এ নিয়ে আসতেছে বা 25-এ নিয়ে আসতেছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই 25-50ও লাস্ট পর্যন্ত টিকবে না। এই মামলাগুলি যেভাবে হচ্ছে, মামলাগুলি যেভাবে দিচ্ছেন, ওই শুধু শুনতেছে আইন উপদেষ্টা বা স্বরাষ্ট্র উপদেষ্টা বা আইজিপি বলতেছেন যে যারা এই মিথ্যা মামলা নেবেন তাদেরও
তাদের বিরুদ্ধে বিচার করা হবে। তো কই এত এত মিথ্যা মামলা নিছে, এই পর্যন্ত কি দৃশ্যমান কোনো একটা পুলিশ অফিসার বা একটা এসআই বা একটা ওসি লেভেল বা একটা এডিসি কোনো ধরনের পানিশমেন্ট হয়েছে? এই কয়দিনে কি হয়েছে? তো সবগুলি কি একদম জেনুইন মামলাগুলি হয়েছে? এর মধ্যে তো অনেক অনেক মিথ্যা মামলা হয়েছে। এই মিথ্যা মামলার জন্য যদি আপনি যেটা মুখে বলবেন ওটা বাস্তবায়ন করতে হবে। অন্তত দৃশ্যমান দুই একটা যদি বাস্তবায়ন করেন তাহলে আগামীতে এটা আমার মনে হয় ব্যাপক আকারে ক্যান্সারের মতো ছড়াবে না। যার ফলে আমরা মনে করি যে এই যে মিথ্যা মামলাগুলি না দিয়ে জি, আওয়ামী লীগকে ধরার মতো বা আওয়ামী লীগের নেতাকর্মী ধরার মতো অনেক অপশন আছে, অনেক এভিডেন্স আছে এই দেশে, কেন ওগুলি ধরা হইতেছে না? এই যেটা আজকে যেটা মায়ের ডাক, এই বিচারটি শুরু করেন না। এই জুলাই থেকে এই পর্যন্ত যে 2000 লোক মারা গেল, এই বিচারগুলি শুরু করে এই দুইটা কাজ শুরু করেন না। ভারত ও যত দ্রুত অনুধাবন করে বাংলাদেশের রাজনীতি তত ইতিবাচক ধারায় চলবে। সেই অনুধাবনের প্রক্রিয়া আসলে কি হওয়া উচিত? বাংলাদেশের পক্ষ থেকে আসলে কিছু করণীয় আছে কি? ধন্যবাদ। অ্যাকচুয়ালি ভারত বিগত 15 বছরে যেভাবে শাসন করে গেছে বাংলাদেশকে, এখন এটা ভুলতে ওদের কিছু সময় দিতেই হবে আমাদেরকে। যদি আমরা সময় না দেই তাহলে আমি এটা একটু জোকস করে বলি, ওদের উপরে একটু ইনজাস্টিস করা হবে। ভারত কোনোদিনই আমাদের উপরে ছুরি চালাবে না, কারণ এটা ভারতের বিরাট একটা মার্কেট। এই হামধাম কিছুদিন করে দেখবেন যে অটোমেটিকলি ভারত, ওই শুভেন্দ্র অধিকারী বলেন আর এখানে মোদি বলেন, আস্তের উপরে বসে যাবে দেখবেন। কারণ এরা চাচ্ছে যে কিছু আমরা ওই সাউন্ড গ্রেনেড বোমার মতো কিছু ফাটাইলে বাংলাদেশ ভয় পেয়ে যাবে, অটোমেটিকলি আইসা ওই নম করে ঢুকে যাবে। একটা তথ্য যুদ্ধ চলছে। আমি মনে করি যে কোনো সময়, যে কোনো এই 52-53 বছরের মধ্যে যে কোনো সরকার যে কোনো সময়ের চাইতে পররাষ্ট্রনীতি বর্তমান যে অবস্থাতে আছে খুবই শক্তিশালী অবস্থানে আছে। এবং যেটা বললেন জুনায়েদ সাকিব ভাই, যে তাদের যে সচিব আসছে এখানে আইসা কিন্তু খুব একটা ভালো কিছু যে করতে পারছে এরকম কিছু হয়নি। আর আমাদের চোখে পড়ার মতো আমি দেখলাম শুধু মধ্যাহ্নভোজ ছাড়া আর কিছুই হয়নি। মানে তিনি তার বক্তব্যে আসলে সব এখন পর্দার আড়ালে কি হচ্ছে এটা তো আর আমাদের বলা সম্ভব না, কিন্তু পর্দার বাইরের যেটা দেখতে পারছি যে খুব একটা যে ভালো রেজাল্ট নিয়ে গেছেন এরকম কিছু তার বডি ল্যাঙ্গুয়েজে বলেন।